আলো। শুরুতে আমাদের টপিক আসবে হচ্ছে আলো। এখন আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলোটা হচ্ছে কি এক প্রকার শক্তি, কারণ এই শক্তি আছে যা আমাদের চারপাশের বস্তুকে দেখতে সাহায্য করে। এক্সাম্পল হচ্ছে যে এই যে সোলার সিস্টেম দেখছো না, ওখানে যদি লাইটটা পড়লেই তো বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহলে লাইটের যে একটা শক্তি আছে আমরা একটা ধরতে পারলাম, আন্দাজ পাইলাম। এবং তুমি যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কীভাবে দেখতে পাচ্ছ? আলোটা গিয়ে গাছে পড়তেছে, বুঝছো? সেই গাছটা থেকে আলোটা যদি আমার চোখে চোখে যদি আসে তাহলে আমি গাছটা দেখতে পাই, আদারওয়াইজ গাছ দেখতে পাই না। এই যে গাছ দেখতে পাচ্ছি, মানে সূর্য থেকে গাছে আলো পড়ছে, তারপর গাছ থেকে আমার চোখে আলো আসছে, তাহলে সেই জন্য আলো দেখতে পাচ্ছি। তোমাকে দেখতে পাচ্ছি কেন? সূর্য থেকে তোমার কাছে ফেসে আলো পড়ছে, সেখান থেকে আলোটা আমার জায়গায় ব্যাক করছে, সেই জন্য আমি আলোটা তোমার সেই আলোটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আলোর এক প্রকার বেসিক জিনিস। তাহলে আলোর কিছু ধর্ম আমরা শিখি। তো আলোটা হচ্ছে সরল রেখা বরাবর চলবে। কোন রেখা বরাবর? স্ট্রেট লাইন, আঁকা বাঁকাভাবে চলতে পারবে না, ঠিক আছে? দুই নাম্বার হচ্ছে যে কোনো আলো কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হলে সেটি একই মাধ্যমে ফিরে আসে। তার মানে যদি কোনো মসৃণ পৃষ্ঠে আলোটা পড়ে, সেটা ওই মাধ্যমে ফেরত আসবে। এক্সাম্পল, ধরো সূর্যের আলো তুমি আয়না ধরছো, তাহলে সূর্য থেকে আয়নাতে আলোটা পড়বে, তা আবার ওই একই মাধ্যমে ব্যাক করে না? তাহলে এই যে আলো কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হয়েছে, এটা মসৃণ পৃষ্ঠ হচ্ছে আমার আয়না, তাহলে মসৃণ পৃষ্ঠে আপতিত হলে সেটি একই মাধ্যমেই ফেরত আসে। যে মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমে ব্যাক করছে না, এই মাধ্যম থেকে আলোটা আসছিল, আবার এই মাধ্যমে আলোটা ব্যাক করছে, তাহলে এটাকে আলোর প্রতিফলন বলবো আমরা। এটাকে আলোর প্রতিফলন বলা হয়। প্রতিফলন যেমন দেখো, এখান থেকে একটা লেজার রশ্মি আমি ফেলছি লাইটে, আয়নাতে, সে আয়না থেকে আবার ব্যাক করছে, তাহলে আলোটা কি প্রতিফলিত হয়েছে না? তাহলে আলোটা প্রতিফলন ঘটতে পারে। আলোর প্রতিফলন বা এটাকে বলা হয় রিফ্লেকশন বা প্রতিফলন ঘটতে পারে আলো, বুঝছো? আলোটা রিফ্লেকশন ঘটতে পারে। তারপরে আসো যে প্রতিসরণ বিষয়টা কি। আলোর প্রতিসরণও ঘটতে পারে। তা আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে এটা বেগ এবং দিকটা পরিবর্তন হয়, একে আলোর প্রতিসরণ বলা হয়। আমি বুঝাই দিই তোমাকে। এই যে দেখো, আলোটা যখন আমি একটা কাচের মধ্যে দিয়ে পাস করাচ্ছি একটু অ্যাঙ্গেলে, আলোটা সোজাসুজি যাওয়ার কথা ছিল না, কিন্তু দেখো একটু বেঁকে গেছে না? এটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। তার মানে আলোটার দিক পরিবর্তন করছে, সাথে বেগটাও পরিবর্তন করছে। বেগ এবং দিক যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় আলোর প্রতিসরণ, আর ব্যাক করলে প্রতিফলন। এই যে দেখো, আলোটা এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু একটু বেঁকে গেছে না, তাহলে এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। কথা কি বুঝছো? আলোর প্রতিসরণ, সুন্দর। তারপর আলোর বেগ আছে। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সব থেকে বেশি। এর থেকে বেশি বেগের কোনো মেশিন, মানে কোনো কিছুর বেগ নাই। তাহলে আলোকে আমরা এখানে কি হিসেবে চিন্তা করতেছি? কণা হিসেবে চিন্তা করব। কণাও চিন্তা করা যায়, তরঙ্গ চিন্তা করা যায়। আলোর দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে কণা তত্ত্ব আর একটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। তা আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার অতিক্রম করতে পারে। আলোর বিচ্ছুরণ সম্ভব। বিচ্ছুরণ মানে কি? আলোটা যদি আমি একটা প্রিজমের মধ্যে পাস করাই, প্রিজম হচ্ছে এরকম একটা কাচের পিরামিড। দেখো, একটা সাদা আলো আমি একটা প্রিজমের মধ্যে পাস করাইছি, এটা কয়টা ভাগে ভাগ হয়েছে? 7টা, অনেকগুলো 7টা ভাগে ভাগ হয়েছে। এটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। তাহলে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যদি আমি পাঠাই, তাহলে সেটা অনেকগুলো ভাগে ভাগ হয়, এটাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। আলোর বিচ্ছুরণ মানে আলোর অনেকগুলো ভাগে ভাগ করা গেছে, আলোকে অনেকগুলো ভাগে ভাগ করা গেছে। তাহলে আমরা যে সাদা আলোটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কয়টার কম্বিনেশন? 7টা। এরকম 7টা রংধনু যেটাকে বলে, সেই 7টা কম্বিনেশন করলে আমরা সাদা আলো তৈরি করতে পারি। তারপর আলোর শক্তি এবং তীব্রতা। তাহলে আলোর শক্তি বহন করে এবং এর তীব্রতা দূরত্বের সাথে সাথে কমে যায়। যেমন একটা টর্চ লাইট যদি ফেলো, এখানে তীব্রতা বেশি থাকে, সামনের দিকে তীব্রতা একটু কম থাকে, ঠিক আছে? তারপর আলোর কণা ধর্ম আছে, এবং এই কণাগুলোকে বলা হয় ফোটন। কণাগুলোকে কি বলা হয়? ফোটন। তাহলে এই ফোটন কণা শক্তি বহন করতে পারে। তাহলে আলোকে আমি কণা হিসেবে চিন্তা করতে পারি, অথবা কী হিসেবে চিন্তা করতে পারি? তরঙ্গ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে যখন আমি কণা হিসেবে চিন্তা করব, তখন আমি কণাগুলোকে বলবো ফোটন কণা বলবো। এই যেমন দেখো, আলো যদি তরঙ্গ, এটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো যদি তরঙ্গ হিসেবে চিন্তা করো, তাহলে এটাকে বলবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় মানে কি? তড়িৎ ক্ষেত্র থাকবে। তড়িৎ চুম্বকীয়, তার মানে দুইটা জিনিস আছে, তড়িৎ আছে আবার চুম্বক আছে, তাই না? তড়িৎকে আমি ই দ্বারা প্রকাশ করলাম, মানে ইলেকট্রিক ফিল্ড, আর চুম্বকীয় ম্যাগনেটিক ফিল্ড, এবং দুইটা 90 ডিগ্রি আকারে থাকে। যেমন দেখো, এই লালটার সাথে এই নীলটা 90 ডিগ্রি আকারে আছে না? তাহলে দেখো, বিটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র, আর ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে তড়িৎ ক্ষেত্র, এবং এই দুইটা পরস্পর লম্ব 90 ডিগ্রি কোণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে না? তাহলে এই জন্য এটাকে বলছে আমরা আলো। এটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে আলোর তরঙ্গ আছে, এইভাবে চিন্তা করবো আমরা। ওই দেখো, ওটা 90 ডিগ্রি আকারে আছে, ঠিক আছে? বুঝতে পারছো? আলো তরঙ্গ। তাহলে আলোকে কণা হিসেবে চিন্তা করলে এটাকে ফোটন কণা বলবো, আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলবো আমরা যদি তরঙ্গ হিসেবে চিন্তা করি।
এখন আসো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হলো যে আলোর এই যে কোথায় আমরা ভিজিবল দেখতে পাই কোন আলোগুলো আর কোনগুলো দেখতে পাই না। যেমন আমাদের চোখের একটা নির্দিষ্ট রেঞ্জ আল্লাহ তৈরি করে দিছে, কানের একটা নির্দিষ্ট রেঞ্জ আল্লাহ তৈরি করে দিছে। তো আমাদের চোখের রেঞ্জ কতটুকু সেটা আমরা একটু দেখি। আসলে আলো আছে হচ্ছে অনেকগুলো রেঞ্জের মধ্যে আছে, আলো অনেকগুলো রেঞ্জের মধ্যে আলো আছে, কিন্তু শুধুমাত্র আমরা এই যে ভিজিবল দেখতে পাচ্ছ না, এইটুকু অংশ আমরা দেখতে পাই, অর্থাৎ সাদা আলো যেটা, এবং সাদা আলোকে ভাগ করে যে 7টা আলো ভাগ পাওয়া যায় না, শুধু এই কয়টা রঙে আমরা দেখতে পাই, বেনি আসহ কলা, যেটা আমি একটু পরে দেখাবো, বেগুনি, নীল, আসমানি, ছড়া দিয়ে মুখস্থ করা যায়। তো এইটুকু অংশ ভিজিবল। আর ইনফ্রারেড আয়ার রশ্মি, এই যে আমি যখন রিপোর্ট দিলাম না প্রজেক্টরে, এটাকে আয়ার রশ্মি বলা হয়। এই আয়ার রশ্মি কিন্তু দেখতে পাইনি আমি, কিন্তু গেছে কিন্তু ঠিকই প্রজেক্টরের মধ্যে। এই আয়ার রশ্মির এই পাশের অংশটুকু দেখা যায় না, রেডিও যে সিগন্যালগুলো পাঠাও বা আমাদের কানে আসে, ধরো রেডিও সিগন্যাল আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করছি, দেখা যায় না, ওটা দেখা যায় না। তারপর এই ভিজিবল রশ্মির এই পাশে ইউভি রশ্মি, এক্স রে কি দেখা যায়, তারপরে গামা রশ্মি কি দেখা যায়, দেখা যায় না। মাঝখানে ইউভি এবং আইআর রশ্মির মাঝখানে ছোট্ট একটা অংশ যেটাই শুধু দেখা যায়, সেটাকে ভিজিবল আলো বলা হয়, বাকি কোনো কিছু আমরা দেখতে পাই না। বুঝতে পারছো? তারপরে দেখো এই পাশে দেখো গামা রশ্মি, এক্স রে রশ্মি, এগুলো দেখা যায় না। ইউভি রশ্মি আর আইআর রশ্মির মাঝখানে ছোট্ট একটা এরিয়া আছে, এই এরিয়াতে আমাদের এই যে বেগুনি, আসমানি, হলুদ, কমলা, এই রশ্মিগুলো আছে, যেটাকে শুধু আমরা দেখতে পাবো, বাকিগুলোকে আমরা দেখতে পাই না। বুঝতে পারছো? আমাদের চোখের রেঞ্জ এতটুকু করা নাই, কিন্তু পশু পাখি আমরা অনেক কিছু দেখতে পাই, এটা তো তুমি বুঝছো। এই যে কুকুর শয়তান দেখতে পায়, যখন আজান দেয় তখন শয়তান দৌড় দেয়, তখন কুকুর দেখে ঘেউ ঘেউ করে, হু 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 করে, এরকম। তাহলে এটা হচ্ছে ভিজিবল রশ্মি। তাহলে এই যে দেখো, শুধুমাত্র এইটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাবো, বাকি এই যে বেশি ছোট দেখতে পাবো না, বেশি বড় দেখতে পাবো না, বেশি ছোট বা বড় কিছু দেখতে পাবো না। আবার দেখো এই যে, তাহলে আমরা এই ভিজিবল মানে হচ্ছে এইটুকু আয়ার এবং ইউভি রশ্মির মাঝখানে, এইটুকু হচ্ছে ভিজিবল। বুঝতে পারছো? আর বাকি দেখো যে থার্মাল ইমেজিং, আয়ার থার্মাল ইমেজিং, যেটাকে টেম্পারেচার মাপা যায়, মাইক্রোওয়েভ এগুলো দেখা যায়, রেডিও ওয়েভ দেখা যায় না, এম অ্যামপ্লিটিউড মডুলেশন লাগবে না তোমাদের, তারপর মেডিকেল রেস, রেডিও ওয়েভ, এগুলো কিন্তু আমাদের দেখা যায় না। এখন আমরা স্পেকট্রাম একটু পরে বোঝাচ্ছি, স্পেকট্রাম বিষয়টা কি। তাহলে যদি তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ এইটুকুর মধ্যে হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই কালারে হয়, এই রেঞ্জ যদি তরঙ্গ দৈর্ঘ্য যদি এইটুকু হয়, এই রেঞ্জের হয়, এই রেঞ্জের হয়, এই রেঞ্জের হয়, তরঙ্গ দৈর্ঘ্য বিষয়টা আমরা দেখবো হচ্ছে তোমার সপ্তমাত্রার ডিটেলসে। ঠিক আছে? এখন আপাতত না জানলেও হবে। তাহলে এই যে দৃশ্যমান যে বর্ণালীটা দেখলাম, 7টা আলো না, এই যে বেনি আসহ কলা, মানে বেগুনি, নীল, আসমানি, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, ছড়াতে আমরা মনে রাখতে পারবো। এটা তুমি পড়ছো, অনেক আগে পড়ছো। এখন আমরা নেক্সটে যাই, সেটা হলো যে স্পেকট্রাম। তাহলে আমাদের কি বোঝাচ্ছি? স্পেকট্রাম নতুন একটা পার্ট আমরা শিখবো। স্পেকট্রাম, আলোর স্পেকট্রাম বা বর্ণালী বিষয়টা কি। তাহলে স্পেকট্রাম হলো আলোর বিভিন্ন রঙের সমষ্টি। যেমন আলো হচ্ছে সাদাটাকে 7টা আলোর সমষ্টি, তাহলে এই যে বিভিন্ন রঙের যে সমষ্টিটা একত্রে যদি আমি দেখাই, সেটাকে আমরা স্পেকট্রাম বলবো, সেটাই হচ্ছে স্পেকট্রাম। তাহলে এই যে আমাদের এখানে হচ্ছে দৃশ্যমান আলোর স্পেকট্রাম, এটা আমরা দেখাচ্ছি, তাই না? স্পেকট্রাম বা বর্ণালী মানে হচ্ছে অনেকগুলো আলো একসাথে দেখানো, তাহলে হচ্ছে স্পেকট্রাম। তোমাদের বইয়ে এই যে এরকম স্পেকট্রাম দেখানো আছে, এরকম স্পেকট্রাম দেখানো আছে, দৃশ্যমান আলোর একটা বর্ণালী দেখানো আছে, সেটাকে বলা হচ্ছে স্পেকট্রাম। এই দেখো, আল্ট্রাভায়োলেট রশ্মি এবং ইউভি রশ্মির মাঝখানে, আয়ার এবং ইউভি রশ্মির মাঝখানে দৃশ্যমান আলো আমরা শুধু দেখতে পাই, বাকি কোনো কিন্তু আলো আমরা দেখতে পাবো না। ঠিক আছে? এটাই হচ্ছে আলোর বেসিক জিনিস। আচ্ছা, এখন আসো আলোর কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। সেটা হচ্ছে এই যে একটু আগে আমরা দেখছিলাম না, আলোটা আমাদের সাধারণ বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছিল, একটু বেঁকে যাচ্ছিল, সেই বিষয়গুলো না আমরা একটু পড়াশোনা করবো। তাহলে এটা হচ্ছে আমার সেই কাঁচ মাধ্যম, এই যে কালারেরটা, বুঝছো? আর ওইগুলো হচ্ছে বায়ু মাধ্যম। আচ্ছা, এই একটা লম্ব কল্পনা করবে, এটা দেখা যাবে না, এটা আমরা কল্পনা করব, বাস্তবে নাই, বাস্তবে নাই, এটাকে বলা হয় অভিলম্ব। এটা কি নাম কি? অভিলম্ব। তা আলোক রশ্মিটা এরকম তির্যকভাবে প্রবেশ করছে, বায়ু মাধ্যম থেকে তির্যকভাবে আমাদের কাঁচ মাধ্যমে প্রবেশ করা শুরু করছে, বুঝছো? আর কোণ নিবা সবসময় অভিলম্বের সাথে কোণ নিব কার সাথে? অভিলম্বের সাথে সবসময় কোণ নিব। তাহলে এই কোণটার নাম হচ্ছে আপতন কোণ। কি নাম? আপতন কোণ। আপতন কোণ, আপতন কোণ হচ্ছে এটা থিটা। তাহলে ধরে নিলাম থিটা আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু আমাদের আপতিত রশ্মিটা পড়তিছে, তাহলে এই জন্য কোণটাকে বলবো আপতন কোণ। তারপরে আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই দিক বলবো, দেখছো? কিন্তু যখনই ঘনমাধ্যমে গেছে, তখন একটু ঘনমাধ্যমের দিকে বেঁকে গেছে না, একটু চেপে গেছে, এইটাকে বলছে থিটা আর। এটাকে বলা হয় প্রতিসরিত কোণ, প্রতিসরণ কোণ, এটাকে বলা হয় প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। বুঝতেছ? প্রতিসরণ কোণ। আর এই রশ্মিটাকে কি বলবো? প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। তাহলে এটা হচ্ছে আমার অভিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরিত রশ্মি, প্রতিসরণ কোণ, আর এটা হচ্ছে কাঁচ মাধ্যম। এটাই সিস্টেমটা হচ্ছে আলোর প্রতিসরণ, সিস্টেমটা হচ্ছে আলোর প্রতিসরণ। মনে থাকবে? আমি এমন কিছু টেকনিক শেখাবো অধ্যায়ের, যেটা দেখে তুমি হা হয়ে যাবে, এই কী ব্যাপার, এত সহজ জিনিস
আমরা এইভাবে পড়বো, দেখবো একটু পরে, এখন না সেটা, এগুলো তো বেসিক জিনিস আমি পড়ছি। এখন কথা হলো যে আলোর কিছু শোষণও ঘটতে পারে। তাহলে আলোর আমরা দুইটা জিনিস পড়ছি, আলোর প্রতিফলন পড়ছি, প্রতিসরণ পড়ছি, আলোর শোষণও ঘটতে পারে। সেটা কি, যে দেখো আলো যখন কাঁচ মাধ্যমে প্রবেশ করতেছে একটু বেঁকে যাচ্ছে না, এটা হচ্ছে প্রতিসরণ। আলো যখন পুনরায় আগের মাধ্যমে ফেরত আসছে, এটা হচ্ছে প্রতিফলন। আবার দেখো কালো যদি হয় সম্পূর্ণটা শোষণ করে নিচ্ছে, তাহলে এটা শোষণও করতে পারে আলো। তাহলে আলোর তিনটা ঘটনা ঘটতেছে এখানে। দেখো এই যে এটা হচ্ছে প্রতিফলন ঘটলো, তারপর একটু বেঁকে গেল, প্রতিসরণ ঘটলো, আর কিছু শোষণ করছে, মানে নিজের দিকে শুষে নিছে, আলো কোষের নিচে কিছু অ্যাবজর্ব করে নিছে, তাহলে এটা হচ্ছে শোষণ। তাহলে তিনটা ঘটনা কিন্তু আলোর ঘটতে পারে, প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ। দেন তাহলে আলোর তিনটা ঘটনা ঘটতে পারে, এই তিনটা ঘটনা আমরা দেখলাম। যেমন দেখা এই যে আলোটা এই যে প্রতিফলন ঘটছে, তারপর প্রতিসরণ ঘটছে, আর কিছু শোষণ ঘটছে, নিচের দিকে অ্যাবজর্ব করে নিচ্ছে, অ্যাবজর্ব লাইট, শোষিত লাইট, শোষণ লাইট। দেখো এই যে আলোক রশ্মিটা এই মাধ্যমে পড়ছে, এই মাধ্যমে প্রতিফলিত হয়েছে। যখন প্রতিফলিত হবে, যখন আলোটা প্রতিফলিত হবে, তখন কিন্তু আমাদের কোণের মান সেম থাকবে। খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের একটা ধরো আয়না, তা আয়নাতে আমি লাইট ফেলছি এভাবে, এটা হচ্ছে আপতন কোণ না, এটা অভিলম্ব আপতন কোণ। আপতন কোণ আর প্রতিফলন কোণ থিটা আই এবং থিটা আর পরস্পর সমান থাকবে, যদি সেটা আয়না হয়, কাচ মাধ্যম না হয়। যদি সেটা আয়না হয়, তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণটা পরস্পর কি থাকবে, সেম সেম থাকবে। ঠিক আছে? যেমন দেখো এই যে লাইটটা ফেললাম, যেই কোণে পড়তেছে সেই কোণে আবার বের হয়ে যাচ্ছে ওই দর্পণে, দর্পণে। এখন একটা বিষয় আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে সূত্রটা শিখব। প্রথম সূত্র মানে আমাদের এই আলোর যে সূত্রটা, দুইটা সূত্র আছে, সেই সূত্রটা কী কী সেটা আমরা শিখব। প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি এবং লম্ব দিয়ে যে সমতলটা কল্পনা করে নিয়েছিলাম, প্রতিফলিত রশ্মি সেই সমতলে থাকে। মানে এটা তুমি কিছু বোঝো নাই, তাই তো? চলো আমি বোঝাচ্ছি, এটা তুমি আমরা বুঝতে পারবো না। এটা দেখো, এই যে এটা হচ্ছে আমার একটা আয়না, বুঝছো? আর এই অভিলম্বটাকে আমরা কল্পনা করতে হয় না, কল্পনা ওটা তো দেখা যায় না। তাহলে দেখো এটা আমার আপতিত রশ্মি না, আর এখান থেকে প্রতিফলিত রশ্মি না। তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিটা একটা সমতলে আছে না, সেই সমতলটা আমার এই মেইন পৃষ্ঠের উপর লম্ব আকারে আছে না। তাহলে এই কথাটাই আমি সুন্দর করে একটু গুছাই লিখছি। তাহলে আপতিত রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটা কল্পনা করছিলাম, এই যে আপতিত রশ্মি এবং লম্ব দিয়ে যে সমতলটা কল্পনা করছিলাম, এই যে এই সমতলটা লম্ব না, সমতলের সাথে লম্ব না। তাহলে আপতিত রশ্মি এবং লম্ব দিয়ে যে সমতলটা কল্পনা করে নিয়েছিলাম, প্রতিফলিত রশ্মি সেই সমতলেই থাকে। যে সমতলটা আমি লম্ব বরাবর কল্পনা করে নিয়েছিলাম, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিটা সেই সমতলেই থাকে। সেই কথাটাই হচ্ছে প্রথম সূত্র। ঠিক আছে, বুঝছো? তাহলে এই যে ধরো এই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিটা এর উপরে একটা তল কল্পনা করবো লম্বভাবে, সেটা সেই সমতলেই থাকবে, তাই না? তাহলে সেম সমতলেই থাকবে, এই যে এখানে যেটা দেখাইছিলাম, দেখছো? তারপরে এই প্রতিফলন কোণটা হবে আপতন কোণের সমান, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান সমান থাকবে। অর্থাৎ এই যে এখান থেকে যে আই কোণটা, সেই আর কোণটা সেম সেম থাকবে। এটা সে দ্বিতীয় সূত্র। তাহলে সেম সমতলে থাকবে হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণটা পরস্পর সমান থাকবে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। বুঝছো? এই অর্থাৎ এখানে যে থিটা আই এবং থিটা আরটা পরস্পর সমান সমান, এখানেও তাই। এই যে আপতন কোণ এবং প্রতিফলন কোণটা পরস্পর সমান সমান থাকবে। আচ্ছা, এখন আসো যে আলোর কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, যে আমরা কিভাবে এই রংটা যে কমলা, এটা আমি কীভাবে বুঝি। ধরো আমি যদি এখান থেকে সাদা আলো ফেলি, আমি দেখতে পাচ্ছি এই সারফেসটা কমলা। কেন এটা হয়? কারণ আলোর ভিতরে কয়টা আলো আছে, রং আছে 7টা। 7টা আলো এখানে যায়, দেখা যাচ্ছে কমলা বাদে সবগুলো সে শোষণ করে নেয়। কমলাকে সে শুধু প্রতিফলন করতে পারে, তাহলে সে চোখে কমলা দেখতে পায়। বুঝতে পারছো? তারপরে সাদা কেন দেখো তুমি, সাদা আলো যদি এখানে পড়ে, সবগুলোই সে প্রতিফলন করতে পারে এবং সবগুলো যোগ করে সাদা আলোটা আমার চোখে দেখতে পাই। তারপরে কালো কেন দেখতে পাও না? আলো ফেললে কালোর কোনো রং প্রকাশ পায় না, যেমন না রাতের বেলা দেখা যায় না, দেখবা, কারণ সেটা সবগুলো আলো অ্যাবজর্ব করে নিচ্ছে, সেজন্য কালো দেখা যাচ্ছে। সেজন্য আমরা এটাকে কালো দেখতে পাই। তাই একইভাবে নীল কেন দেখা যায়, সবুজ কেন দেখা যায়? কারণ ওই আলোগুলো প্রতিফলন করতে পারে, বাকিগুলো সে প্রতিফলন করতে পারে না। ঠিক আছে, বাকিগুলো সে শোষণ করবে, সেই জন্য এই কন্ডিশনটা দেখা যাচ্ছে। গাছের পাতা সবুজ কেন দেখা যায়? কারণ সে দেখো সবুজটাকে প্রতিফলন করতে পারছে, বাকিগুলো শোষণ করে নিচ্ছে। লাল কেন দেখা যায়? লালটাকে সে প্রতিফলন করছে, বাকিগুলো সে শোষণ করে নিচ্ছে, যার কারণে আমরা ওটাকে লাল দেখতে পাচ্ছি।
এখন মসৃণ পৃষ্ঠে যদি আলো পড়ে তাহলে সুন্দরভাবে যেভাবে পড়বে সেই অ্যাঙ্গেলে প্রতিফলিত হবে। যদি অমসৃণ পৃষ্ঠ হয় তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা এলোমেলো হয়ে যাবে। তাহলে মসৃণ অমসৃণ পৃষ্ঠটা আমরা দেখে নিলাম। এখন আসো যে দর্পণের বিষয়টা আমরা দেখি ভালোভাবে, এখন দেখতে হবে। হ্যাঁ, তাহলে দর্পণের ক্ষেত্রে দেখো যতটুকু তুমি যেখানে দাঁড়াও ঠিক সে ততটুকু পেছনেই আমাদের বিম্বটা তৈরি হয়, তাই মনে হয় না? তুমি যত পেছনে থাকবা ততটুকু পেছনেই তোমার দর্পণের বিম্বটা তৈরি হয় এবং সমান সমান বিম্ব তৈরি হয়। তাহলে এই যে দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মিটা যেভাবে পড়তেছে, যে অ্যাঙ্গেলে পড়তেছে সেই অ্যাঙ্গেলে প্রতিফলিত হচ্ছে, এটা আমরা জানি। দর্পণের ক্ষেত্রে এটা হয়, প্রতিফলিতের সূত্র অনুযায়ী এটা হয়। তাহলে সেক্ষেত্রে দেখো দর্পণের তুমি যদি এখানে দাঁড়াও তোমার প্রতিবিম্বটা এ পাশে তৈরি হয়। এখন এটা আমি আঁকবোটা কীভাবে সেটার জন্য আমার টেকনিক একটু পরে দেখি। তাহলে তুমি যদি এখান থেকে দেখো দেখবা যে এই লোকটাও দর্পণের ওই জায়গাটা দাঁড়ায় আছে, এটাই মনে হয়। আচ্ছা, আঁকার টেকনিকটা আমরা এখনই দেখবো কিনা এটা একটু লক্ষ্য করি, দাঁড়াও। না, আঁকার টেকনিক আমরা একটু পরে দেখব। আচ্ছা, তাহলে আলোর প্রতিফলনের জন্য এই যে দর্পণের যতটুকু সামনে থাকো ঠিক দর্পণ ততটুকু পেছনে তৈরি হয়। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আয়না তৈরি করার জন্য আমাদের কাচের পেছনের প্রতিফলনের উপযোগী রূপার প্রলেপ দেওয়া হয়। তাহলে একটা কাচের পেছনে যদি রূপার প্রলেপ দিয়ে দিতে পারো তাহলে অ্যাকচুয়ালি আমরা ওই আয়না প্রস্তুত হয়ে যায়। তাহলে কাচের সামনের পৃষ্ঠ থেকে 5% আলো প্রতিফলিত হলেও পেছনের পৃষ্ঠ থেকে পুরো আলোটাই প্রতিফলিত হয়ে বিম্বটা তৈরি করছে। ঠিক আছে? তাহলে কোনটার প্রলেপ দেওয়া হয়? রূপার প্রলেপ দেওয়া হয়। দেখো এই যে দর্পণের ক্ষেত্রে আমরা এই যে আলোক রশ্মিটা যদি এখানে থাকে দর্পণ ঠিক ততটুকু পেছনে বিম্বটা তৈরি হয়েছে, দেখছো? আচ্ছা, একটু লক্ষ্য করো, একটু অ্যানিমেশন দেখাই। হ্যাঁ, ভালো কথা। তাহলে এই যে অবজেক্ট আমি যত দেখো অবজেক্ট যত সামনে নিব তত সামনে থাকবে, যত পেছনে নিব ঠিক তত পেছনে যাবে। এটার অঙ্কন করার টেকনিক একটু পরে আমি আলোচনা করবো, কীভাবে অঙ্কন করতে হবে সেটা একটু পরে তুমি আরও ডিটেলসে জানতে পারবে, একটু ওয়েট করলে পারবে। তাহলে এর বেসিক জিনিসটা তোমার ক্লিয়ার হলো। আচ্ছা, ভেরি গুড। এটা হচ্ছে মিরর, এটাও তাই, দেখছো? যতটুকু সামনে আছে ততটুকু পেছনে বিম্বটা ঘুরিত হয়েছে। এটাও তাই, যতটুকু সামনে আছে ততটুকু বিম্বটা ঘুরিত হয়েছে। এখন আমরা আঁকা শিখি। আচ্ছা, এখন একটা জিনিস গুরুত্বপূর্ণ যে তোমার সম্পূর্ণ বডি দেখার জন্য তোমার আয়নাটা কিন্তু সম্পূর্ণ পুরো আয়না লাগে না, এটা জানো? কতটুকু লাগে? অর্ধেক হলে হয়, অর্ধেক। তোমার বডির অর্ধেক হলেই কিন্তু তুমি বডির পুরো চিত্রটা দেখতে পাবা, বুঝছো? বডির পুরো চিত্রটা দেখতে পাবা যদি তোমার আয়নাটা অর্ধেক পরিমাণ হয়। সেটার প্র্যাকটিক্যাল আছে, আমরা দেখব। এখন কথা হলো যে দর্পণের কীভাবে আঁকতে হবে। ধরো তোমাকে বললো দর্পণের চিত্র আঁকতে হবে, দুইটা রশ্মি আঁকলেই আমরা দর্পণের চিত্র অঙ্কন করতে পারো। দুইটা, কয়টা? দুইটা। তাহলে শুরুতে তুমি এটা হচ্ছে আমার সে দর্পণ, বুঝছো? দর্পণ। তো দর্পণের এই পাশে হচ্ছে আমাদের প্রলেপ দেওয়া আছে, ধরলাম এই পাশে। এখন এই যে এখানে তুমি দাঁড়ায় আসো, তাহলে এখান থেকে যদি একটা রশ্মি অ্যাঙ্গেলে বের হয়, অ্যাঙ্গেলে যায়, সেই এটা হচ্ছে রশ্মি আপতন কোণ থিটা আয়, তাহলে এটা অ্যাঙ্গেলে বের হয়ে যাবে না? তাহলে এই যে থিটা আরে বের হবে এবং কোণগুলো সমান সমান থাকবে, তাহলে থিটা আরে বের হয়ে গেল। এখন কথা হলো নেক্সট দিনে কিন্তু কাটা কম্পাসান বা টেকনিক শেখাবো। এটা কিন্তু টেকনিক আছে, আগে বলছি, এদের কিন্তু সম্পূর্ণ মেধা আছে, এখানে টেকনিক আছে। স্বাভাবিক অবস্থায় করলে কিন্তু মেলানো কঠিন হয়ে যাবে। কাটা একটা থাকবে হচ্ছে তোমার ক্যালকুলেটার, 2 নম্বর থাকবে হচ্ছে তোমার কাটা কম্পাস, রাবার, পেন্সিল, এগুলো নিয়ে আসবে। ঠিক আছে? চাঁদা আইনো না হলে সমস্যা নাই, কিন্তু কাটা কম্পাসটা লাগবে। তাহলে এটা আমার থিটারে বের করে দিলাম। আর আরেকটা রশ্মি যদি সোজাসুজি যায় তাহলে কোন দিকে যাবে জানো? সোজা দিকে গেলে সোজাই ব্যাক করবে। ওই দেখছিলাম আমরা টসটা সোজাসুজি ফেলে সোজাই ব্যাক করে, অ্যাঙ্গেলে দিলে অ্যাঙ্গেলে ব্যাক করে, তাহলে সোজা দিকে সোজা। এখন এই প্রতিফলিত রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করতে হবে। কাকে? প্রতিফলিত রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করতে হবে। কারণ দেখো এই রশ্মিগুলোকে তুমি স্বাভাবিকভাবে মিলিত করতে পারবে না। এটা প্রতিফলিত রশ্মি না, এটা প্রতিফলিত রশ্মি না, এটা দেখো এদিকে চলতেই থাকবে, চলতে থাকবে। যার কারণে প্রতিফলিত রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করবো। এটা প্রতিফলিত রশ্মি না, এটাকে দেখো পিছন দিকে বর্ধিত করলাম, এই যে এখানে মিলিত হয়, এখানে আসছে। আর এটা প্রতিফলিত রশ্মি এদিক না, এটাকে পেছন দিকে বর্ধিত করলাম, এখানে আসছে। যেখানে মিলিত হয়েছে এখানে না, তাহলে এখানে আমাদের বিম্বটা তৈরি হবে। ঠিক আছে?
কিন্তু কথা হলো এটা আমাকে উল্টা প্রসেসের টেকনিকের মধ্যে করতে হবে। ওই জন্য কাটা মাছ ছাড়া নিয়ে আসবা, আমরা আগে থেকে চিত্র ড্র করে নিব, তারপর খালি এগুলো মিলাই দিব। আমরা তাছাড়া এই অ্যাঙ্গেল ভুল হলে কিন্তু ওটা মিলবে না, তখন ছোটো বড় হয়ে যাবে। আর বিমের আকার এবং বস্তুর আকারটা সেমি থাকবে, কিন্তু এটা বাস্তব না অবাস্তব? যদি এই পাশে হতো তাহলে কি হতো? বাস্তব। আর ওই পাশে হইলে অবাস্তব। এবং এটা সোজা, অবাস্তব এবং সোজা, এবং বস্তুর দৈর্ঘ্য এবং বিমের দৈর্ঘ্যটা সমান থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি মানুষ দিয়ে আঁকতাম তাহলে কীভাবে আঁকতাম? এই যে মানুষ দিয়ে একই রকম তোমাদের বইয়ের চিত্র। এই দেখো এখান থেকে কয়টা রশ্মি বের হবে? 2টা রশ্মি দিয়ে অঙ্কন করবো বলছিলাম না? ধরো এই দেখো এখান থেকে আলোক রশ্মিটা পড়লো, এটা ব্যাক করলো এখানে, এটা এই চিত্র এটা এরকম হয়, ঠিক আছে? ধরলাম আমরা এটা এদিক থেকে আসছে, এদিক থেকে যাচ্ছে, পা থেকে নিচে এটা, আচ্ছা নাও পা থেকে নাও, পা থেকে নিলা, এদিকে অ্যাঙ্গেলে গেল, আর সোজাসুজি গেছে, সোজাসুজি ব্যাক করলো, তাই না? তাহলে এই প্রতিফলিত রশ্মিটাকে পেছন থেকে বর্ধিত করো, আর এটাকে পেছন থেকে বর্ধিত করো, এই যে বস্তুটা এখানে তৈরি হবে না? তাহলে দেখো আয়নাটা অর্ধেক পর্যন্ত হলেই কিন্তু আমার পুরা দৈর্ঘ্যটাই আমি দেখতে পাচ্ছি। বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এইটুকু হলো। এখন আমরা লেন্সের প্রকারভেদ পড়ে আজকে শেষ করব, কিন্তু সেটা একটু ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, লেন্স কেন, সরি দর্পণের প্রকারভেদ দেখবো আমরা। তাহলে আমরা সমতল, এখন দর্পণ হচ্ছে 2টা, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। কয়টা? অবতল দর্পণ। উত্তল কাকে বলবো, অবতল কাকে বলবো, আইডিয়া আছে? উত্তল মানে হচ্ছে পাহাড়ের মতন। এই দেখো এই পাশ চামচের এই পাশটা উত্তল, মানে পাহাড়ের মতো উঁচা না, সেটা হচ্ছে উত্তল দর্পণ, সেটাকে বলবো আমরা উত্তল পৃষ্ঠ, বুঝছো? আর যেটা ভিতরে ডাবানো থাকে, সেটাকে বলা হয় অবতল। যেটা ডাবানো থাকে সেটা হচ্ছে অবতল। তুমি লক্ষ্য করে দেখো উত্তলের ক্ষেত্রে আমাদের বস্তুটা সোজাসুজি থাকে, মানে বস্তু আর বিম সোজাই থাকে, আর অবতল দর্পণে উল্টা হয়ে যায়, দেখছো? ওই যে দেখো চামচের ভিতরে দেখো উল্টা হয়ে গেছে। তাহলে এখন কথা হলো যে তাহলে এখানে কোনটা উত্তল কোনটা অবতল দর্পণ? এই যে দেখো ভিতরে পাড়া লাগাইছি, পাড়ার মধ্যে কি যে প্রলেপ দিছি আমি, তাহলে ভিতরে যদি প্রলেপ দিই এটাকে বলা হয় আমাদের কি দর্পণ? উত্তল দর্পণ। এই যে উত্তর পৃষ্ঠে আলো পড়বে, তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ। আর বাইরের পৃষ্ঠে যদি পাড়া লাগাই তাহলে এটাকে অবতল দর্পণ বলবো, কারণ এখানে এই জায়গাটা আলোটা প্রতিফলিত হবে। এখন আমার কথা হলো যে এই যে দেখো, তাহলে এখানে উত্তল কোনটা অবতল কোনটা কও? যেটা উল্টে গেছে সেটা হচ্ছে অবতল, এবার সেটা হচ্ছে উত্তল। এবং এখানে আরও কাজ আছে, সেটা আমরা দেখবো। এটা কোন দর্পণ বলতে পারবা? উত্তল, সোজাসুজি আছে এবং অনেকগুলো দেখা যাবে, সেটা হচ্ছে উত্তল। এখানে দেখো সব কিছু লাইট ফ্যান ট্যান সব দেখা যাচ্ছে, সেটা উত্তল, যে আমরা দেখবো। তাহলে এখান থেকে কয়েকটা পয়েন্ট আমরা শিখবো। সেটা হচ্ছে যে ফোকাস বিন্দু কি, আর হচ্ছে এই বিষয়গুলোতে আরেকটু ডিটেলসে পড়তে হবে। সেটা হলো হ্যাঁ, তাহলে এখান থেকে বলো তো কোনটা উত্তর কোনটা অবতল? এটা হচ্ছে উত্তল, হ্যাঁ, যেটা উল্টা সেটা হচ্ছে অবতল। গুড, সুন্দর। এখন আমাদের কাজ হলো যে এটা বলো তো এটা কোন দর্পণ? এটা হচ্ছে অবতল দর্পণ, কারণ এই পাশে পাড়া দেওয়া আছে, প্রিন্টেড করা আছে, তাহলে ভিতরে আলোটা পড়বে, তাহলে হচ্ছে অবতল দর্পণ। এখন এই দর্পণগুলোর আমাদের কিছু নাম দেখতে হবে। সেটা কি? এটা একটা বৃত্তের অংশ না? একটা বৃত্ত থেকে এই দর্পণটা আমি নিছি না? আচ্ছা, এই বৃত্তের একটা কেন্দ্র আছে না? সেই কেন্দ্রটাকে বলবো হচ্ছে, সিটাকে বলবো হচ্ছে বক্রতার কেন্দ্র। এগুলো কিন্তু নেক্সট দিনে পড়াবো না, নেক্সট দিনে সরাসরি ড্রয়িংয়ে চলে যাবো। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র বলা হচ্ছে, সিকে বক্রতার কেন্দ্র বলা হচ্ছে, ঠিক আছে? আর এফটা হচ্ছে ফোকাস, মুখ্য ফোকাস। তাহলে এই ফোকাসটা কতটুকু নিব? এই পুরা দৈর্ঘ্যের অর্ধেক নিব, এইটুকু হচ্ছে, আর এইটুকু মিলে এটাও এফ এটাও এফ, তাহলে 2F সমান হচ্ছে সি, লেখা যাবে না? তাহলে এফটা হচ্ছে কি, এই যে সি, টোটাল সি, এইটুকু হচ্ছে সি, তার অর্ধেক হচ্ছে এফ, তাহলে এফটা হচ্ছে প্রধান ফোকাস, ঠিক আছে? আর এই দেখো পিএফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এই যদি এফ হয় তাহলে পিএফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, আর পিসিটা কি? বক্রতার কেন্দ্রের দৈর্ঘ্য, ঠিক আছে? বক্রতার কেন্দ্রের দৈর্ঘ্য, এই যে বক্রতার ব্যাসার্ধ বলা হয় এটাকে। পিসিটাকে বক্রতার ব্যাসার্ধ বা বক্রতার, এখান থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ বলা হয়,
আর পিএফটা কি প্রধান ফোকাস। এগুলো বাসাতে লিখবা, আজকে যেগুলো নোট দিব বাসায় নেট করে আমাকে দেখাবো, হ্যাঁ ঠিক আছে, কারণ এগুলো না লিখলে কিন্তু ভুলে যাবো। আর আচ্ছা, আর এখন পিসিটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা কি তাহলে আমার প্রধান অক্ষ, পুরা যেটা যে আমি অক্ষ বরাবর যেটা টানছি এটাকে বলা হয় প্রধান অক্ষ, যেটা অক্ষ বরাবর টানছি সেটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে সেমই থাকবে, উত্তল দর্পণের ক্ষেত্রে সেমই থাকবে। কেমনে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা একটা বৃত্তের অংশ না, তাহলে সিটা কি আমার বক্রতার কেন্দ্র, এফটা কি মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস, আর পিসিটা কি প্রধান অক্ষ। এই হচ্ছে আমার কাজ। এখান থেকে আমাদের ফর্মুলা আসবে সামনে, সেই ফর্মুলা দিয়ে আমাদের কাজ করতে হবে, সেই ফর্মুলা আমরা নেক্সট দিন পড়ব।